বিষয় বলতে গেলে আগে সেই ঠাকুরের বিষয়টাকে জানতে হবে, ঠাকুরকে। সেই বিষয়ে আ নিজেকে আগে জাগৃত করতে হবে। তবে কিন্তু আমরা আ ঠাকুরকে বিষয়ে দুটো কথা বলতে পারব। কারণ ঠাকুর তো সেই অসীম সমুদ্র, যার কোনো আ কূল কিনারা নেই। সেখান থেকে দুটো কথা বলা খুবই কিন্তু একটা অস্বাভাবিক বিষয়। এই বিষয়টাকে আ শুনতে গেলে, দেখতে গেলে হয়তো নি আ ঠাকুরময় হয়ে থাকতে হবে। আর না হলে এই আপনাদের মতন এই লিঙ্কে যত অনেকটা দাদা-মায়েদের দেখছি, তানরা কিন্তু সত্যিকারের ঠাকুরকে ভালোবেসে আ ঠাকুরকে ধরে কিভাবে জীবনটাকে গড়ে নিয়েছে, তাদের সঙ্গ করতে। তাদের সঙ্গ করে তাহলে উম নিজেকে কিছুটা ঠাকুরময় করে নিতে পারব। এটা আমাদের সৌভাগ্য যে আমার সৌভাগ্য যে এই সৌভাগ্যটা আমি পেয়েছি। যে আপনাদের মতন দাদাদের বা মায়েদের সঙ্গ করে ঠাকুরকে প্রত্যেকদিন ঠাকুরের বিষয় বা ঠাকুরকে জানতে পারছি। এটা কিন্তু একটা আ খুবই বড় ম্যাটার, বড় একটা বিষয় যে ঠাকুরের বিষয়ে দুটো কথা শোনা বা জানা। যে আমার প্রিয় পরম তাকে দেখছি, শুনছি, বলছি, তাকে আরো ভালোবাসার চেষ্টা করছি। এটা জানতে গেলে, শুনতে গেলে নিজেকে একটু জাগৃত হতে হবে। এইভাবে ঠাকুরের হয়ে হতে হবে, ঠাকুরের নামময় হতে হবে। ঠাকুর তো বলেছেন, যদি প্রকৃত মানুষ হতে চাও, ঠাকুর তো বলেছেন যে প্রত্যেকটা সৎসঙ্গই আমার একটা মন্দির। তো ঠাকুর যেভাবে মানুষ হতে বলেছেন, সেভাবে মানুষ হতে গেলে আপনাদের এই লিঙ্কগুলো লিঙ্কে যুক্ত যত পাঞ্জাদারি দাদাদের, মায়েদের বা সৎসঙ্গীদের প্রত্যেকটা দিন আমাদের তাদের সঙ্গটা পাওয়া দরকার। সঙ্গটা না হলে নিজেকে পরিষ্কার করা যাবে না যে আমি কতটা ভুল, আমি কতটা অজানা। এই জিনিসগুলোকে জানতে গেলে, দেখতে গেলে ঠাকুরের লোকের সঙ্গ করতে হবে। ঠাকুরকে তো সশরীরেই আর আমি পাচ্ছি না। কিন্তু আপনাদের মতন সৎসঙ্গীদের ভেতরে ঠাকুরের কিছুটা প্রতিচ্ছবি বা নিয়মগুলো দেখা যায়, শোনা যায়। যেমন ঠাকুরের নীতিবিধানের মধ্যে যারা থাকে, প্রতিদিন দুবেলা নামে থাকে, ঠাকুরের কিছুটা অংশ তাদের ভিতরে একটু সেইভাবে দেখলে কিন্তু পাওয়া যায়। সেইভাবে আগামী একদিন আগে, যেমন আজ শনিবার, বৃহস্পতিবার ৭টা ৮-এ অপোলো হসপিটাল কলকাতায় ঠাকুরের একটা অংশ, ঠাকুরের সন্তান, আমাদের সবারই শ্রদ্ধেয় পূজনীয় কাজলদা চলে গেছে। একটা সৎসঙ্গের কিন্তু একটা বিশাল ধাক্কা। এটা ওনাদের পারিবারিক ম্যাটার, ওনারা আলাগ করেছেন, ঠাকুরকে ২ জায়গা করে আ সৎসঙ্গ করেছেন। সেটা ওনাদের পারিবারিক ম্যাটার। কিন্তু আমাদের জন্য ১ম ছবিটা এই যে উনি ঠাকুরের সন্তান, ঠাকুরের একটা অংশ। আর দেখতে হবে সেই বড়দার আমলের ২ ভাই। বড়দা চলে গেছেন। তারপরে আমাদের আচার্যের দাদা চলে গেলেন। তারপরে বাবাইদা এসেছে।
এতটা বছর উনি এই মানুষের সঙ্গেই আছেন। এতটা বছর থেকে বৃহস্পতিবার চলে গেলেন। সেটা আমরা জানতে পেরেছি। আমরা তো দূরে থাকি, আপনারা হয়তো কলকাতার কাছে থাকেন, পাশে থাকেন। আপনারা সেটা খুব সত্বরে যে নিউজটা পেয়েছেন বা জানতে পেয়েছেন, খবরটা পেয়েছেন। আমাদের এখানে পেতে একটা ২৪টা ঘন্টা পেরিয়ে গেল। ১২টা ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে শুনতে পাই যে আমাদের শ্রদ্ধেয় আ পূজনীয় কাজল দা আর নেই আমাদের সশরীরে আমাদের মাঝে। এই যে একটা ধাক্কা, আপনারা সেটা কোনভাবে নিয়েছেন? আর ঠাকুর বলে সেটা কোনভাবে নেবে সেটা ঠাকুরের আশীর্বাদ আছেনই। ওনারা সেটা করবেনই করবেন। সেই বিষয়ে আমাদের এখানে কালকে একটা সৎসঙ্গ ছিল। এখান থেকে সামথিং ৩০-৩২ কিলোমিটার দূরে গোটা পরিবার ঠাকুরই ঘরে রেখে গিয়েছিলাম। আমাদের ঘরে কেউ ছিল না। তাই বললাম, "ঠাকুর, আপনার সৎসঙ্গে যাচ্ছি। ঘরে কেউ নেই।" ঘরটা তালা দিয়ে আমরা সবাই, ২ টো ছেলে, মা, আমি, আমার স্ত্রী সবাইকে নিয়ে সেখানে গেলাম। সেখানে সৎসঙ্গের উদ্দেশ্যটা ছিল, ২ টো সৎসঙ্গ ছিল কাল। দুপুরে একটা ছিল, রাত্রে একটা ছিল। আমাদের এখানে ৫টা ৪৯ 5:49 এ প্রেয়ার এসে সেই সময় থেকে ৮টা ছিল। সেই সময় থেকে একটা সৎসঙ্গ ছিল। দিনভর ডিপি ওয়ার্কে ছিলাম। সৎসঙ্গ দুটোই সৎসঙ্গ হয়েছে নতুন গৃহে প্রবেশ করার জন্য ঠাকুরকে স্থাপিত করে ওই ঘরে ঠাকুরকে নিয়ে ঘরে গৃহে প্রবেশ করলেন। দেখেছি সত্যিকারের মানুষ। আমরা অনলাইনে দুটো কথা বলছি। তাই নিজেকে নিজে কতটা স্পিকার, ঠাকুরের কথা ঠাকুরের মানুষ মনে করছি। আর তানরা দেখলাম কালকে ৩টে আ সারপ্রাইজ আমি পেলাম ঠাকুরের জগতে, ঠাকুরের সৎসঙ্গে। যে একটা ঘর, সে ঘরটা করতে মিনিমাম দেখলাম ৳৮ থেকে ৳৯ লাখ খরচা হয়েছে। আমাদের এখানে বালি-ফেলি, সিমেন্ট-টিমেন্ট ছড়িয়ে একটু দাম কমই আছে। তার জন্য ৳৮ থেকে ৳৯ লাখ খরচা হয়েছে। যেহেতু নিচের জমি, খালি ঘরটা তৈরি করতে। সে ঘরটায় নিচেরা থাকার আগে যেই ঘরটার করে দিয়েছে, যে ঘরটার মালিক, তাকে আগে মাথায় করে ওখানে স্থাপিত করলো। সুন্দর করে একটা মন্দির করেছে শ্বেতপাথর দিয়ে। সেখানে আগে ঠাকুরকে স্থাপিত করে ওনারা সৎসঙ্গ করে ওই ঘরে প্রবেশ করলেন, গৃহে প্রবেশ করলেন। তারপরে সারাটা দিন ডিপি ওয়ার্কে ছিলাম। আবার আ ওখান থেকে আসার পর ওই গ্রামেই আবার আরেকটা ছেলে আ পূজনীয় সিপাহীদের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত করে ওই গ্রামে একটা ছোট্ট একটা দোকান করেছে। দেখুন ঠাকুরের কতটা দয়া হয় যে ওই ঘরটা করতে ওকে বেশ কয়েকটা বছর লেগে গেছে। কিন্তু ঘরটা মিনিমাম ১৭ থেকে ১৮ লাখ পড়েছে। একটা ছেলেটার এখনো বিবাহ হয়নি। যে ছেলেটা ঠাকুরের উপরে ডেডিকেট করে ঘরটা ওই ওই একই রকমের ঠাকুরকে নিয়ে স্থাপিত করে আ বিরাট বড় সৎসঙ্গ করেছে ছেলেটা। খুব দেখে ভালো লাগলো যে সত্যিকারের ঠাকুরকে তো এনারাই ভালোবাসে। যে ওই নতুন ঘরে প্রবেশ করার জন্য, গৃহপ্রবেশ করার জন্য আগে ঠাকুর কিনে ঢুকেছে। অতটা পয়সা, অতটা বছর, কয়েকটা ৪টা ৫টা বছর, ৪টে ৫টা আ মানুষ ঘরে কিভাবে লেগে আছে। বিশাল সৎসঙ্গ করেছে। খুব ভালো লেগেছে দেখে। পুরো গ্রামের মানুষ পিটে গেছে সৎসঙ্গী যানরা ঠাকুরের সৎসঙ্গ সৎনাম গ্রহণ করেছেন।
বা যারা না করেছেন তাদের সবাইকে দেখেছি। তারপরে থার্ড সারপ্রাইজ দেখলাম আমাদের মন্দিরের যে অধ্যক্ষ, তার বয়স বেশি নয়, 41-42 বছর হবে। তা আমার চেয়ে একটু ভালো, প্রাইভেট ডক্টর আমার চেয়ে অনেক ভালো। সে ১৪-১৫ লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনে কালকে সে সৎসঙ্গের মাঝে উপস্থিত হলো। এক খুব সুন্দর একটা ফোর হুইলার নিয়েছে। ফোর হুইলারটা নেওয়ার পর সৎসঙ্গে এসে যখন অধ্যক্ষ যখন সৎসঙ্গে এসেছেন, তখন ওই সৎসঙ্গে ওনাকে বলার সুযোগ দেওয়া হলো ঠাকুরের বিষয়। ঠাকুরের বিষয় বললেন। শেষ কথাটা এই বললেন, "এই যে আজ ঠাকুরের দয়ায় আমি যে গাড়িটা কিনেছি, এটা আমার গাড়ি নয়। এটা সৎ সা টোকনার সৎসঙ্গে কেন্দ্র মন্দিরের গাড়ি। যার যখন যে প্রয়োজন, যে ডিপি ওয়ার্ক যেখানে যেতে হবে, গাড়ির চাবি ঘরে থাকবে। আপনারা যে যখন ইচ্ছা তখনই যেতে পারেন।" তাই চিন্তা করুন, ঠাকুররে ইন্দ্রা কি করে ভালোবেসেছে? ইন্দ্রা ঠাকুরকে কোথায় রেখেছে? দুটো গৃহে প্রবেশ হলো, সেখানে ঠাকুরকে নিয়ে আগে গৃহপ্রবেশ করিয়ে নিজেরা ঢুকলেন। আর ওই যে আমাদের অধ্যক্ষ মহোদয়, সে ৪০-৪১ বছর বয়স বেশি যদি হয়তো 42 ইয়ার্স হবে, ওল্ড হবে। সে ১৩-১৪ লাখ টাকার গাড়ি কিনে সৎসঙ্গে সবার সামনে মাইকে ঠাকুরকে ডেডিকেট করলেন গাড়িটাকে। যেটা সৎসঙ্গের গাড়ি। যার যেখানে অসুবিধে হবে, যার যেখানে ডিপি ওয়ার্কের দরকার, যেখানে সৎসঙ্গে যাবেন, যদি কারোর কোনো যাওয়ার আ কোনো ব্যবস্থা যাওয়া আসার আ ব্যবস্থা না হয়, এই গাড়িটা নিয়ে যাবেন। এই যে মন, এই যে ঠাকুরকে দেওয়া মন, এই মনটা কি আমি করতে পেরেছি? যদি করতে পারতাম, তাহলে মনে হয় আপনাদের কাছে আমি আরো প্রিয় হয়ে দাঁড়িয়ে যেতাম। আরো লোকের সামনে আমি আরো ভালো হতে পারতাম। আরো ঠাকুরময় হয়ে থাকতে পারতাম। আমি ঠাকুরকে আরো ভালোবাসতে শিখতে পারতাম। সত্যিকারে কালকের এই ৩টে ঘটনা দেখে আমি সত্যিকারে বুঝতে পেরেছি আমার মধ্যে যেটুকু আ আমিত্ব ছিল, আমিষ যেখানে ছিল, সেটা কিন্তু একটু করে কুটি পায়ে কিন্তু দূর হয়ে যাওয়ার চেষ্টা করেছি। যে আমি তোর সামনে ৩টে ঘটনার সামনে কিচ্ছু না। একদম জিরো। তারা কন্ডিশন যেটা ১ম ঘরে যেখানে সৎসঙ্গ হয়েছে, তাদের কন্ডিশন যে খুবই ভালো তা নয়। কিন্তু ঘরটা করেছে খুব সুন্দর। সেখানে শ্বেতপাথর দিয়ে একটা মন্দির করেছে। সেখানে ঠাকুরকে নিয়ে আমোদ প্রমোদ করে গৃহে প্রবেশ করল। খুব ভালো করেছে। আর বিকালে যে সৎসঙ্গটা হয়েছে সেটা তো বিশাল একটা উৎসব বলে উৎসব বললেই চলে। এত সুন্দর এক সৎসঙ্গ করেছিল। সেই সৎসঙ্গে ঠাকুরকে গিফট করলেন আমাদের অধ্যক্ষ মহোদয়। এই যে টাকা 4 হুইলার। এই যে কালকের দিনটা যে এত সুন্দর গেছে, তবু মনে একটা ছিল যে হাত যাটা হলেও ঠাকুরের সন্তান, ঠাকুরের একটা অংশ যে আমরা আগামী দিন হারিয়ে ফেলেছি। কিন্তু সেই জিনিসটা কখনো বোধ হয়নি। এবং ঠাকুরময় ছিল। মানে ঠাকুরকে বুঝতে জানার জন্য ওই সৎসঙ্গে ছিলাম। ঠাকুরকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে ডেডিকেট করতে হয়, ঠাকুরকে সর্বস্ব কিভাবে দান করতে হয়, সেটা কালকে আমি কিছুটা অনুভব করতে পেরেছি। এরকম মনটা আ সবাইকে যদি দেন, তাহলে আমি এটা দাবি দিয়ে বলতে পারি, সে মানুষ কোনদিন ঠাকুরহারা হবে না। আর ওই ৩ টে লোককে ডেডিকেট ৩ টে লোকের ডেডিকেটটা দেখে আ দানটা দেখে ঠাকুর মায়ের কন্ডিশনটা দেখে আমরা
সৎসঙ্গে না হলেও ২ থেকে ৪০০ পরিবার তো কিছুটা তো শিখেছি। যে সত্যিকারে ঠাকুরকে কিভাবে ভালোবাসতে হয়, যে সর্বস্ব সম্পূর্ণ দুনিয়ার দুনিয়ার মালিক, তাকে কিভাবে ভালোবেসে সবটা তার আ কে দান করতে হয়। এই যে জিনিসটা দেখে আমার খুবই ভালো লেগেছে যে তার বিনিময়ে আমি কিন্তু ঠাকুরকে কিছু করতে পারলাম না। আমি কি, আমার পরিবার কিছু করতে পারল। কিন্তু মনে একটু আনন্দ ছিল যে এই মনটা ওরা করতে পেরেছে। ঠাকুরকে ডেডিকেট তো করেছে। ঠাকুরকে দিয়েছে তো। ঠাকুরকে সর্বস্ব দিয়েছে। এজন্য খুব ভালো লেগেছে। চেষ্টা করবেন আমিও যে যেভাবে হোক, যে কন্ডিশন এই হোক, ঠাকুরকে দিলেই এক হাতে দিলে দেওয়ার কিছু পাওয়ার আশায় কিন্তু কিছু দেবেন না। এটা সত্যানুসরণের লেখা আছে। কিন্তু সর্বস্ব যদি দেওয়া যায় বিনা স্বার্থে, তা এটা আমি পার্সোনালি আমার অনুভব বলছি যে আপনি গোটা ৪ হাত দিয়ে গুটিয়ে রাখতে পারবেন না এবং তার হয়ে চলতে হবে। সর্বস্ব দিতে হবে। সব মনে কোনো আশা প্রত্যাশা না রেখে দিতে হবে। দেখবেন যে আপনার ৪ হাত দিয়ে রাখার জায়গা হবে। তার জন্য তাকে সেইভাবে ভালোবাসতে হবে। তার নাম সকালে বিকালে ২ টাইম নামে বসতে হবে, নামময় হতে হবে। যজন যাজন ইষ্টভিত্তিক সময় মতন করতে হবে। ডিপি যেতে হবে। দেখবেন যে সর্বস্ব আপনার হয়ে যাচ্ছে। যেটা আমি কালকে দেখেছি সেটা আপনাদের প্রত্যেকটা সৎসঙ্গে যে ওটার ভিতরে আমিও আছি যে আমারও হতে পারে। যদি উনাদের মতন সেই মনটা আমরা এক শক্ত করে নি ঠাকুরকে সর্বস্ব দান দিতে পারি, সর্বস্ব ডেডিকেট করতে পারি, তাহলে সবারই হবে ওই দিনটা। সে মনটা তো আগে রেডি করতে হবে। সে মনটাকে রেডি করতে গেলে আগে নিজেকে সেইভাবে ঠাকুরকে ধরতে হবে। ঠাকুর যে পঞ্চনীতি দিয়েছে, ওই পঞ্চনীতিকে যদি কাটায়, কাটায় পালন করা যায়, তা আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে সৎসঙ্গের ভিতরে কেউ গরিব থাকবে না। কেন? আমরা যে ঠাকুরকে সকালবেলা ইষ্টভৃতি দান করছি, ওই ইষ্টভৃতির দানের ভিতরে আমরা কিন্তু সবটাই ঠাকুরকে দিচ্ছি। তারপর যারা স্বস্তিনী নিয়েছেন, যে স্বস্তানি ব্রত পালন করেছেন, সেই মন্ত্রটার ভিতরে কিন্তু অনেকটাই নিচের কামনা আছে। যারা আমি যে একটা কথা বারবার বলি, যারা ঠাকুরের সৎসঙ্গে ঢুকেছেন, ঠাকুরের নাম নিয়েছেন, ঠাকুরকে ধরেছেন, তার আগে যেকোনো জীবনে কোনো আ পূর্বে কোনো জীবনে সুকর্মের জন্য কিন্তু এই নামটা আমি পেয়েছি। যখন এই নামটা দয়া করে, করুণা করে আমি পেয়েছি, তাকে সৎ কাজে, সৎ নামে, সৎ চিন্তনে ডিপিবরকে ব্যবহার করুন। আর স্বস্তানি ব্রতটাকে যত শীঘ্র হয় ততটা শীঘ্র গ্রহণ করুন। দেখবেন জীবনটা কতটা হাসিময়, কতটা সুন্দর, কতটা বৃহত্ত দেখা যাবে। লোকে দেখে যদি না বলে যে সৎসঙ্গে পরিবারটা সত্যিকার সব দিক থেকে ভালো হচ্ছে। আজ আগে আমাদের এখানে মতো সম্প্রদায় বা কৃষ্ণতান্ত্রিক সম্প্রদায়ের লোকগুলো আ আমাদের নিয়ম বা গুলোকে দেখে হাসতেন। তারা একটা আম হাসিময় করে রেখেছিলেন। এরা টাইম মতন প্রার্থনা করে, টাইম মতন আ সকালবেলা উঠে প্রেয়ার করবে, বিকেলে উঠে প্রেয়ার করে ওরা পয়সা নিয়ে একটা খেলা খেলছে। যখন আমাদের এই এলাকায় সৎসঙ্গীরা কোটি, কোটি পাও করে একটা বৃহত্ত পরিবারের সমাজের ভিতরে ঢুকে ঠাকুরকে বসিয়ে দিয়েছেন, তখন কিন্তু ওরা বুঝতে পেরেছে সত্যি সৎসঙ্গী মানুষের ভিতরে আচার বিচার আছে বলে আর সস্তানি সদাচারটা আছে বলে তারা কিন্তু কোটি, কোটি পায় করে আমাদের চেয়ে আগে বেরিয়ে যাচ্ছে।
কালকে ডিপি ওয়ার্কে যাওয়ার পরে ওই ঘরটা সবাই দীক্ষিত, যে ছেলেটা বড় কষ্ট করে বাইরে কাজ করে পয়সা কুড়ানো এক জায়গা করেছে, সেই ছেলেটার দীক্ষা হয়নি, বিবাহ হয়নি, ছেলেটার দীক্ষা হয়নি। আমাকে ওখানে এক দুটো মা বললেন, আর এক ঋত্বিক দাদা বললেন যে আজকে এখানে আপনার একটু বলতে হবে ঠাকুরের বিষয়, কিন্তু এই ঘরের বড় ছেলেটা যে কত কষ্ট করে পয়সা সংগ্রহ করে এই ঘরটা করেছে, সেই ছেলেটা কিন্তু এখনো দীক্ষা হয়নি, সেই বিষয়ে একটু আহ বলবেন। এই বিষয়ে আগে ঠাকুরকে প্রণাম করে বললাম, ঠাকুর জানি না কি বলবো, আর আপনার পায়ে একটা ফুল আনতে পারবো কি না পারবো আমি জানি না, কিন্তু চেষ্টা আমি করবো। জানি না কি বলেছি, বা আমি যখন পৃষ্ঠপোষকতা করলাম, তারপরে 10-15 মিনিট, আধা ঘন্টা পরে সৎসঙ্গটা শেষ হলো। ছেলেটা এসে বলছে, দাদা, আমার বিবাহ তো হয়নি, তার আগে আমি দীক্ষা নিতে পারি? যে ঠাকুরকে আমি মনে মনে সামনে তো একটা প্রণাম তো করেছি, তবু মনে মনে বললাম, ঠাকুর, মনে হয় আপনি আমার সহায় আছেন। আমি যে নিশ্চয়ই, কেন পারবে না, তুমি যদি বিবাহের আগে দীক্ষাটা নাও, তাহলে ঠাকুর তোমার জন্য সেই একটা দীক্ষিতালা কনে ঠাকুর আগের থেকে জোগাড় করে রাখবে। আর তুমি ঠাকুরমায় হয়ে যদি স্থবিতি ধ্যান আদি করতে থাকো, আজ যে একটা ঘর করেছো, এর চেয়ে বড় একটা ঘর সেইভাবে করলে তুমি কিন্তু পেতে পারো। আর যে কনেটা আসবে, সে কনেটাও দেখবে তোমার ঘরটাকে একটা মা লক্ষ্মী স্বরূপ এসে তোমার ঘরটাকে আলোকিত করতে পারবে। কিন্তু সেইভাবে তাকে নিয়ে, যেমন এই ঘরটাকে ডেডিকেট করেছো, সেইভাবে নিজের জীবনটাকেও তাকে, তার উপরে আজকে দীক্ষাটা গ্রহণ করে, তার আজকের থেকে তাকে ডেডিকেট করো, ওই ঠাকুরকে ডেডিকেট করো, ঠাকুরকে সর্বস্বই দিয়ে দাও, সব দায়িত্ব ঠাকুরকে দিয়ে দেবে বলে আসলাম। ঠাকুর ছেলেটার দীক্ষা হলো। এসব দেখে খুব ভালো লাগে যে, যদি আমাদের দুটো কথায়, দুটো ডিপিওয়ার্কে গিয়ে যদি একটা ঠাকুরকে, একটা মানুষ ঠাকুরের পায়ে যদি আনতে পারে, একটা ফুল যদি দিতে পারি, তা খুব ভালো লাগে যে আমি একটা লোককে তো ঠাকুরের পায়ে আনতে পারলাম। সবাই চেষ্টা করবেন যে একটা ফুল অন্তত ডিপি ওয়ার্কে গিয়ে, একটা ফুল, ও যারা হারিয়ে গেছে তাদের আনলেও হবে, আর একটা নতুন দীক্ষা করতে পারলে আর সেটাও হবে, একই কথা। তো তাকে আনতে তো হবে। একটু করবেন, দেখবেন সত্যিকার ডিপি ওয়ার্কে যাওয়ার মাহাত্ম্যটা নিচে একটু ফিল করতে পারবেন। আমি ঠাকুরের কোনো একটা কাজে তুলে দিচ্ছি। জয় গুরু। আজকে এখানে রাখলাম। যদি এতে কিছু শেখার থাকে, বোঝার থাকে, সেটা বুঝবে। আর যদি আমার এর ভিতরে কোনোটা আমাকে শেখাতে আপনাদের ইচ্ছা থাকে, সেটা আমাকে নিশ্চয়ই বলবেন। আমিও সেটা অবলম্বন করব, শুনবো, আর ঠাকুরকে ভালোবাসতে শিখবো। জয় গুরু। জয় গুরু দাদা। খুব সুন্দর আমার শ্রদ্ধেয় সঞ্জয় দা আলোচনা করলেন কি করে ঠাকুরকে ভালোবাসতে হয়, তার হওয়া যায় এত সুন্দর করে, যে আমরা তার কাছে কি নিবেদন করব, আর নিঃস্বার্থভাবে নিষ্কামভাবে কিভাবে প্রার্থনা করে নিবেদন করব, তার কথা এতক্ষণ ধরে আলোচনা করছিলেন। আমরা দাদা আসলে আমরা প্রেরণা পাই। খুব সুন্দর করে আলোচনা করেন। পরমপিতার কাছে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন। পরমপিতার রাঙা রাতুল চরণে এই কাতর প্রার্থনা, দয়ালের রাঙা রাতুল চরণে। জয় গুরু।